রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান প্রকাশ্যে অস্বীকার করলেও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ কয়েকটি দেশের অনুরোধে ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনার পথ অব্যাহত রেখেছে। ট্রাম্পের ভাষায়, এটি ইরানের জন্য একটি ভালো চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ। শিরোচ্ছেদের আগে আমি তাদের শেষ সুযোগ দিতে চাই। তিনি জানান, আলোচনার মূল বিষয় হচ্ছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পরমাণু কর্মসূচির অবসান। তবে একই দিনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে এমন দাবি নাকচ করে দেয়। মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তাদের আলোচনা কেবল ওমানের সঙ্গে, যার উদ্দেশ্য হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের ব্যবস্থা নিয়ে সমঝোতা করা। এদিকে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO জানিয়েছে, মঙ্গলবার ভোরে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত উৎস থেকে নিক্ষিপ্ত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ট্রাম্প অভিযোগ করেন, ইরান প্রকাশ্যে আলোচনা অস্বীকার করলেও বাস্তবে সমাধানের পথ নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধের কারণে তাদের অনুমতি ছাড়া ইরানে কিছুই প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না কোনো চুক্তি বা পূর্ণ আত্মসমর্পণ হয়। হরমুজ প্রণালী নিয়ে বিরোধ এখনও অব্যাহত। যুদ্ধের আগে প্রণালীটি আন্তর্জাতিক নৌযানের জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে ইরান এর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং জাহাজ চলাচলের নিজস্ব শর্ত আরোপ করতে চায়, যা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করছে। ট্রাম্প আবারও বলেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ অবশ্যই ঘটতে হবে। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবরের মতোই দাবি করেছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি মালবাহী জাহাজ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংস্থাটি জাহাজটির নাম প্রকাশ করেনি এবং কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দেয়নি। UKMTO এর তথ্য অনুযায়ী ঘটনাটি ওমানের আল খাসাব শহর থেকে প্রায় 20 নটিক্যাল মাইল উত্তর পূর্বে ঘটেছে। জাহাজটি কর্তৃপক্ষকে জানিয়েছে যে এটি একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আক্রান্ত হয়েছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আঘাতের উৎস ও প্রকৃতি নির্ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ, কোনো নাবিক আহত হয়েছেন কিনা কিংবা জাহাজটির যাত্রা কতটা ব্যাহত হয়েছে এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। UKMTO শুধু জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির একটি বড় অংশ এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। ফলে এই অঞ্চলে যে কোনো ধরনের নিরাপত্তার ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে হরমুজ প্রণালী ও এর আশপাশের জলসীমায় বিভিন্ন জাহাজে হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা এবং আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের গুঞ্জন স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না এবং দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন চালিয়ে যাবেন। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, জনগণের উদ্দেশ্যে তার পূর্ব নির্ধারিত বক্তব্য 4টি পর্বে প্রকাশ করা হবে, যার প্রথম অংশ মঙ্গলবার রাতেই প্রচারিত হবে। ওই বক্তব্যে পেজেশকিয়ান গত 2 বছরে তার সরকারের বিভিন্ন সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরেছেন। পাশাপাশি বর্তমান পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধ, আঞ্চলিক উত্তেজনা এবং সম্ভাব্য আলোচনা বা কূটনৈতিক উদ্যোগ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে নানা জল্পনা কল্পনার মধ্যে তার
এই বক্তব্যকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কংগ্রেসকে জানিয়েছে যে তারা বিশ্বের 5টি কূটনৈতিক মিশন বন্ধ করার পরিকল্পনা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার উইনিপেগ, জাপানের নাগোয়া, ক্যামেরুনের দুয়ালা, ইন্দোনেশিয়ার মেদান এবং গ্রানাডার সেন্ট জর্জেসে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, শুরুতে হোয়াইট হাউস বিদেশে অবস্থিত প্রায় 30টি কূটনৈতিক পোস্ট বন্ধ করার বিষয়টি বিবেচনা করেছিল। তবে আপাতত ব্যয় সাশ্রয় এবং কার্যকারিতার বিষয়টি বিবেচনায় নিয়ে মাত্র 5টি মিশন বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। তবে এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতারা এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র। তাদের মতে বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনৈতিক উপস্থিতি কমে গেলে ওয়াশিংটনের প্রভাব, তথ্য সংগ্রহের সক্ষমতা এবং মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় দুর্বল হতে পারে। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। ভারতের বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা উপনির্বাচনের ফলাফলকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলোর দাবি, এই ফলাফল দীর্ঘদিনের বিজেপি আধিপত্যে ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটিকে এখনই বিজেপির পতনের সূচনা বলা সময়ের আগে হবে। সবচেয়ে আলোচিত ফল এসেছে বিহারের বাঁকিপুর আসনে। 4 দশক ধরে বিজেপির দখলে থাকা এই আসনে জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর প্রায় 19,000 ভোটে জয়ী হন। মাত্র 8 মাস আগে একই আসনে বিজেপি 52,000 ভোটের ব্যবধানে জিতেছিল। ফলে অল্প সময়ের ভোটের এই বড় পরিবর্তন দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে গুজরাটের মঞ্জলপুর আসনে বিজেপি জয় ধরে রাখলেও আগের নির্বাচনের তুলনায় জয়ের ব্যবধান প্রায় 72,000 ভোট কমে যায়। মধ্যপ্রদেশের দাতিয়া আসনে কংগ্রেস দলীয় কোন্দল সত্ত্বেও জয় পেয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে তরুণ ভোটারদের অসন্তোষ, বেকারত্ব, শিক্ষা খাতের সংকট, প্রশ্নপত্র ফাঁস এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রভাব উপনির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে বিজেপির অভ্যন্তরীণ অসন্তোষও কয়েকটি রাজ্যে প্রকাশ্যে এসেছে। তবে বিজেপির পক্ষ থেকে এসব ফলাফলকে স্থানীয় রাজনৈতিক সমীকরণ ও উপনির্বাচনের বিশেষ পরিস্থিতির ফল হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ফলাফল বিজেপির জন্য সতর্ক বার্তা হলেও জাতীয় রাজনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব নির্ধারণ করবে আগামী নির্বাচনগুলো। ইয়েমেনের হুথি আন্দোলন দাবি করেছে তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নজরান বিমানবন্দরে একটি সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক সামরিক বিবৃতিতে হুথিরা জানায় তাদের ড্রোন নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত এনেছে। হুথিদের ভাষ্য অনুযায়ী সৌদি আরব ইয়েমেনের সাদ্দা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় ড্রোন উড়িয়ে লঙ্ঘন করেছে। এর জবাবে তারা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং হামলার ক্ষয়ক্ষতির স্বাধীনভাবে যাচাইও সম্ভব হয়নি। এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে প্রাণঘাতী ল্যান্ডমাইন বিস্ফোরণের জন্য হুথিদের দায়ী করেছে। সরকারি বিবৃতিতে বলা হয়, সোমবার রাতে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে একই পরিবারের 4 সদস্য নিহত এবং আরও 6 জন আহত হয়েছেন। সরকারের অভিযোগ, হুথিরা এলাকা জুড়ে নির্বিচারে স্থলমাইন পুঁতে রেখেছে, যার ফলে অঞ্চলটি এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। সরকার আরও জানায়, হোদেইদা প্রদেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণগুলোর একটি ছিল এটি। দীর্ঘদিনের সংঘাতের কারণে ইয়েমেনের বিভিন্ন এলাকায় পুঁতে রাখা মাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ এখনও সাধারণ মানুষের জন্য বড় হুমকি হয়ে রয়েছে। উল্লেখ্য, ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতে হুথি বিদ্রোহী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে দেশটির মানবিক সংকট আরও গভীর হয়েছে এবং বেসামরিক মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুতির সংখ্যা ক্রমাগত বাড়ছে। হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার তীব্র সমালোচনা করে বলেছেন, এ ধরনের আলোচনা লেবাননের জন্য লজ্জা, অপমান, হতাশা ও বারবার ছাড় দেওয়া ছাড়া আর কিছুই বয়ে আনেনি। মঙ্গলবার বালবেকে আর বাইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি লেবাননের রাজনৈতিক নেতৃত্বকে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান। কাসেম দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতাই লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি হামলা বন্ধ হওয়ার মূল কারণ। তার ভাষায়, ওই সমঝোতা না হলে যুদ্ধবিরতি কখনোই কার্যকর হতো না। তিনি বলেন, চলমান আলোচনায় ইসরায়েল রাজনৈতিকভাবে লাভবান হলেও প্রতিরোধ বাহিনী, জনগণ এবং
সম্মানিত নাগরিকরা নিজেদের অবস্থানে অটল রয়েছে। বর্তমান কূটনৈতিক পদ্ধতিতে লেবাননের রাজনৈতিক নেতৃত্ব দেশের কোনো স্বার্থ রক্ষা করতে পারবে না এবং যুক্তরাষ্ট্রের লক্ষ্য বাস্তবায়নেও সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। লেবাননের কর্মকর্তাদের উদ্দেশ্যে কাসেম বলেন, একের পর এক ছাড় দেওয়ার নীতি পরিহার করে প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সংলাপ শুরু করা উচিত। তার মতে জাতীয় স্বার্থ রক্ষায় অভ্যন্তরীণ ঐক্য ও প্রতিরোধের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইরানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুদ্ধের সময় দেশটির দৃঢ় অবস্থান পুরো অঞ্চলের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। তিনি আরও দাবি করেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাত ইরানকে দুর্বল করেনি, বরং জনগণের মধ্যে আরও গর্ব ও ঐক্যের সৃষ্টি করেছে। তার মতে শেষকৃত্যের লাখো মানুষের অংশগ্রহণ বিপ্লব ও নেতৃত্বের প্রতি জনসমর্থনের প্রতিফলন। এছাড়া হিজবুল্লাহ ও আমাল আন্দোলনের জোটকে অটুট উল্লেখ করে কাসেম বলেন, এই জোট শত্রুর বিরুদ্ধে একটি অভেদ্য প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও লেবাননের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই দাবি করেছেন, সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে কঠিন আঘাত এনেছে। সোমবার প্রকাশিত স্থানীয় একটি ইরানি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, এই সংঘাতকে তৃতীয় যুদ্ধ বা মুহাররমের ১৭ দিনের যুদ্ধ বলা উচিত। তার ভাষায়, এই যুদ্ধে আমরা শুধু ইসরায়েলকেই নয়, যুক্তরাষ্ট্রকেও বড় ধরনের আঘাত করেছি। তিনি দাবি করেন, বিশ্ববাসীর কাছে যুদ্ধটি অপ্রত্যাশিত মনে হলেও ইরানের কাছে এটি পূর্বানুমানযোগ্য ছিল। তার বক্তব্য অনুযায়ী তিনি আগেই সতর্ক করেছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতার স্মারক লঙ্ঘন করে সামরিক পদক্ষেপ নেবেন। রেজাইর অভিযোগ, সমঝোতার স্মারক স্বাক্ষরের পর প্রথম ৪-৫ দিন ছাড়া যুক্তরাষ্ট্র তা মেনে চলেনি। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা চুক্তির শর্ত বাস্তবায়নের জন্য অপেক্ষার কথা বললেও ট্রাম্প আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার পরও নিজের প্রতিশ্রুতি রক্ষা করেননি। সাবেক আইআরজিসি প্রধান রেজাই আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দক্ষিণে নতুন নিরাপত্তা ব্যবস্থা ও করিডোর গড়ে তোলার চেষ্টা করে এবং এ বিষয়ে ইরানের সতর্ক বার্তা উপেক্ষা করে। তার ভাষ্য অনুযায়ী, এর প্রতিক্রিয়ায় ইরান ২ থেকে ৩টি জাহাজ লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রকে পূর্বের সমঝোতায় ফিরে আসার বার্তা দেয়। তিনি আরও অভিযোগ করেন, সমঝোতা স্মারকে হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব স্বীকার করা হলেও যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করে দক্ষিণ ইরানের হামলা চালায়। রেজাইর দাবি, ইরানের পাল্টা হামলায় ইরাকি কুর্দিস্তান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে যুক্তরাষ্ট্রকে ওই দুটি ঘাঁটি থেকে সেনা ও সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য হতে হয়। জাতিসংঘ জানিয়েছে, জুলাই মাসে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলতি বছরের শুরু থেকে কোনো এক মাসে এটি সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক বলেন, সপ্তাহান্ত জুড়ে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েল বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে। এসব হামলায় শিশু, নারী সহ বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তিনি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে জানান, জুলাই মাসে ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামলার বেশিরভাগই গাজার পশ্চিমাঞ্চলে সংঘটিত হয়েছে, যেখানে উপত্যকার প্রায় ২১ লাখ বাসিন্দার অধিকাংশ বর্তমানে আশ্রয় নিয়েছেন। তিনি আরও জানান, একটি ইসরায়েলি বিমান হামলায় আল আকসা হাসপাতালের কাছের একটি চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, হামলায় হাসপাতাল ভবনের সামান্য ক্ষতি হলেও গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী ধ্বংস হয়েছে। এর মধ্যে সংস্থাটির সম্প্রতি সরবরাহ করা চিকিৎসা সহায়তাও ছিল। জাতিসংঘ জানায়, সীমিত সম্পদ, জ্বালানি সংকট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব সত্ত্বেও গাজার সিভিল ডিফেন্স ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এখনও হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিনের সংঘাতে গাজার বিস্তীর্ণ আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। নিরাপত্তা ঝুঁকি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে অনেক স্থানে উদ্ধার কাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে বহু নিহত ব্যক্তির মরদেহ মাসের পর মাস ধ্বংসস্তূপের নিচেই পড়ে রয়েছে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলেছে, অব্যাহত সামরিক অভিযান, ব্যাপক বাস্তুচ্যুতি এবং স্বাস্থ্য ও জীবনযাত্রার অবনতির কারণে গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। তারা উদ্ধারকারী দল ও ত্রাণ সংস্থাগুলোর জন্য নিরাপদ ও বাধাহীন প্রবেশ নিশ্চিত করার পাশাপাশি নিখোঁজদের অনুসন্ধান এবং নিহতদের মানবিক মর্যাদা অনুযায়ী দাফনের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বোর্ড অফ পিসের বিশেষ দূত নিকোলাই ম্লাদেনভ সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে গাজা উপত্যকায় সামরিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের চ্যানেল 12-এর এক প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ম্লাদেনভ ও বোর্ড অফ পিসের জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যারিয়ে লাইটস্টোন নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনায় সম্মতি দেওয়ার সময় ইসরায়েল গাজায় হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল। তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান। এর আগে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানায়, ম্লাদেনভ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ইসরায়েলে পৌঁছেছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘনিষ্ঠ একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, গাজায় বর্তমানে যে অবস্থান ইসরায়েলি বাহিনী রয়েছে সেখান থেকে তারা সরে আসবে না। একই সঙ্গে দেশটির নাগরিক ও সেনাদের বিরুদ্ধে যে কোনো হুমকি প্রতিহত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে সৃষ্ট অপরিশোধিত তেলের সরবরাহ সংকটকে কাজে লাগিয়ে বড় বড় তেল কোম্পানিগুলো বিপুল মুনাফা করছে। তিনি এ পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে বলেন, কৃত্রিমভাবে বেড়ে যাওয়া দামের সুবিধা নিয়ে কোম্পানিগুলোর অতিরিক্ত লাভ করা গ্রহণযোগ্য নয়। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার এটি ভালো লাগছে না। তারা সরবরাহ সংকটের সুযোগ নিয়ে অতিরিক্ত অর্থ উপার্জন করছে। তবে তিনি কোনো নির্দিষ্ট তেল কোম্পানির নাম উল্লেখ করেননি বা এ বিষয়ে সম্ভাব্য কোনো পদক্ষেপের কথাও জানাননি। এদিকে গত মাসে ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানান, যুদ্ধ চলাকালে ইরান 11.5 বিলিয়ন মার্কিন ডলারের তেল বিক্রি করেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আরও 6.5 বিলিয়ন ডলারের তেল রপ্তানি করা হয়েছে। পাকনেজাদের ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকি কমে যাওয়ায় ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ফলে দেশটি তাদের প্রায় 100 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও গ্যাস কনডেনসেটের মজুদের একটি অংশ আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, এসব বিক্রি থেকে অর্জিত আয় ইরানের চলতি অর্থ বছরের বাজেটে নির্ধারিত মোট তেল আয়ের 60%-এরও বেশি পূরণ করেছে, যা দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অন্যদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইরান সংক্রান্ত উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সাম্প্রতিক মাসগুলোতে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক ঝুঁকির কারণে তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, যার সুফল ভোগ করছে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলো। এ প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্য বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একের পর এক পাল্টাপাল্টি হুমকি, ক্ষেপণাস্ত্র হামলা এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তার কাছে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে এবং একটি সম্ভাব্য সমঝোতার কাঠামো বা প্যারামিটার্স অফ আ ডিল ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। তবে তার এই দাবিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, তারা কখনোই যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধ রাখার অনুরোধ করেনি। ফলে ট্রাম্পের ঘোষণাকে ঘিরে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। আসলে কেন তিনি হামলা স্থগিত করলেন? সম্ভাব্য চুক্তি বলতে কি বোঝাচ্ছেন এবং আদৌ কোনো সমঝোতা বাস্তবায়নের পথে আছে কিনা? আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ট্রাম্প যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তার ভাষায়, মার্কিন বাহিনী লকড অ্যান্ড লোডেড অবস্থায় ছিল এবং যে কোনো মুহূর্তে অভিযান শুরু করা সম্ভব ছিল। কিন্তু ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নতুন করে যুদ্ধ বিস্তৃত না করার আহ্বান জানানোয় তিনি আপাতত হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বিশ্বের স্থিতিশীলতা এবং একটি সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি সামরিক পদক্ষেপ থেকে সরে এসেছেন। তবে তিনি শর্ত দিয়েছেন, খুব দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তার দাবি, সেই চুক্তির মূল বিষয় হবে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান। তিনি আরও বলেন, ইসরায়েলও এই অবস্থানের সঙ্গে একমত, কিন্তু কী ধরনের চুক্তি হচ্ছে
কারা মধ্যস্থতা করছে কিংবা আলোচনার কাঠামো কি, এসব বিষয়ে হোয়াইট হাউস কিংবা ট্রাম্প প্রশাসন কোনো বিস্তারিত তথ্য দেয়নি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, হামলা স্থগিতের পেছনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে নতুন হামলার পরিকল্পনা থেকে সরে আসার অনুরোধ জানান। সৌদি নেতৃত্বের শঙ্কা ছিল, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে পুরো উপসাগরীয় অঞ্চল আরও বড় যুদ্ধের মুখে পড়বে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে মারাত্মক অস্থিরতা সৃষ্টি হবে। একই সময়ে ওয়াশিংটনের সামরিক সক্ষমতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 2300টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছিল, যা এখন 827টিরও নিচে নেমে এসেছে। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেনও বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সম্ভাব্য সংঘাত মোকাবেলা কঠিন হয়ে পড়তে পারে। মার্কিন গণমাধ্যম আরও জানিয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনো অস্ত্র ভাণ্ডারের এই চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যদিও ট্রাম্প প্রকাশ্যে এসব উদ্বেগকে গুরুত্ব দেননি। অন্যদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা কখনোই যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধ রাখার অনুরোধ করেনি। নিরাপত্তা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম নূর নিউজ ট্রাম্পের বক্তব্যকে নতুন মিথ্যা বলে অভিহিত করেছে এবং জানিয়েছে, ইরান সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবন আল রেজা বলেছেন, শত্রুপক্ষের প্রতিটি হুমকিকে তেহরান বাস্তব এবং বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করে। তার ভাষায়, ইরান কখনোই আত্মতুষ্টিতে ভুগবে না এবং প্রতিটি হুমকিকে সামরিক প্রস্তুতি বা প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে নেবে। তিনি আরও বলেন, মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবেও যদি হুমকি দেওয়া হয়, তবুও ইরান সেটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। কূটনৈতিক তৎপরতাও সমানভাবে অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন। এসব আলোচনায় তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন কোনো আগ্রাসন চালালে ইরান কঠোর জবাব দেবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, আঞ্চলিক কোনো দেশ যদি এমন হামলায় অংশ নেয় বা সহযোগিতা করে, তবে তাদের বিরুদ্ধেও সমানুপাতিক প্রতিক্রিয়া জানানো হবে। নূর নিউজ আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তাহলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইসরায়েলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। এদিকে ট্রাম্প যে চুক্তির কথা বলছেন, সেটি নিয়ে এখনও আনুষ্ঠানিক নথি বা পরিষ্কার ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে, কাতার, পাকিস্তান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আঞ্চলিক দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছে। তুরস্কের আনাদুলি সংবাদ সংস্থার বরাতে পাকিস্তানি সরকারি সূত্র বলছে, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা সতর্ক আশাবাদী যে খুব শিগগিরই স্থগিত থাকা যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আবারও শুরু হতে পারে। সূত্রগুলোর দাবি, ট্রাম্পকে নতুন হামলা থেকে বিরত রাখতে কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সপ্তাহের শেষ নাগাদ ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। সম্ভাব্য সমঝোতার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী, যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে এই রুট কার্যত অচল হয়ে পড়েছে, ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।
ট্রাম্প বলেছেন সম্ভাব্য চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেয়া হবে, কিন্তু ইরান এখন পর্যন্ত এমন কোনো অবস্থানের ইঙ্গিত দেয়নি। বরং তেহরান জানিয়েছে যুদ্ধপূর্ব পরিস্থিতিতে আর ফিরে যাওয়া সম্ভব নয়। ইরান ওমানের সহায়তায় একটি নতুন নিরাপদ নৌপথ ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার উপসাগরীয় মিত্ররা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একই সময়ে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা বাব আল মানদেব প্রণালীতেও বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করেছে, যা লোহিত সাগর হয়ে সৌদি আরবের তেল রপ্তানিকে ঝুঁকির মুখে ফেলেছে। যুদ্ধের ১৫৬ দিন পেরিয়ে গেলেও স্থায়ী সমাধানের কোনো সুস্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে ট্রাম্পের ঘোষণায় সাময়িকভাবে উত্তেজনা কিছুটা কমলেও মূল বিরোধগুলোর কোনো সমাধান হয়নি। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা, এসব প্রশ্নে দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ব্যবধান রয়েছে। মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রস হ্যারিসনের মতে ট্রাম্প অতীতেও বহুবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে শেষ পর্যন্ত কূটনৈতিক পথে ফিরে গেছেন। তাই বর্তমান ঘোষণাকেও তিনি কৌশলগত বিরতি হিসেবে দেখছেন। তার মতে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে স্পষ্ট ও লিখিত সমঝোতা না হলে বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, বরং এটি আরেকটি সাময়িক বিরতি মাত্র। তিনি আরও সতর্ক করে বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে গাজা, ইরাক, ইয়েমেন এবং পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট একে অপরের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। তখন এমন এক পরিস্থিতি তৈরি হবে যেখানে রাজনৈতিক নেতৃত্ব চাইলেও উত্তেজনা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। ফলে ট্রাম্প যে সমঝোতার কথা বলছেন সেটি এখনও অনেকটাই অস্পষ্ট। কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মৌলিক মতপার্থক্য দূর না হলে যুদ্ধের স্থায়ী অবসান এবং আঞ্চলিক স্থিতিশীলতা অর্জন এখনও অনিশ্চয়তাই থেকে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।